আমি তো বলবো যে শুভেন্দু ঠিকই বলেছে, কোন পার্টি আমির মধ্যে নাই, কিন্তু শুভেন্দু যদি এই কথা বলে থাকে তাহলে আমরা শুভেন্দুকে সম্পূর্ণভাবে সমর্থন করি। গাড়ি এখান থেকে যাবে না, আমরা কোনো জিনিস ওখানে পাঠাবো না। ভারতবর্ষ বাংলাদেশের সাথে না থাকলে বাংলাদেশ তৈরি, বাংলাদেশ থাকবে না। বিশ্বাসঘাতকতা করেছে, এর প্রতিবাদ করতে হবে আমাদের এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে। বাংলাদেশে চিন্ময় প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ইসকনের একজন সন্ন্যাসী, এবং এরপরেই তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার জানা যাচ্ছে যে তার মঙ্গলবারে যে জামিন হওয়ার কথা ছিল সেটা খারিজ হয়ে গেছে, জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এরপরেই বিচার চাই এমন গর্জন করে বাংলাদেশের রাজপথে হাজার হাজার হিন্দু সনাতনী তারা নেমে এসছেন, কি বলবেন? দেখুন, এক তো বলি, বাংলাদেশে যে হিন্দু, খ্রিশ্চান, পার্সি বা যাই যারা আছে এখন, তাদের কিন্তু জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে। এবং বিশেষ করে হাসিনা এখন নেই, আর কিছু না হোক, হাসিনা কিন্তু কোনো রাইট করতে দেয় নাই, বা হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপরে। সেখানেও যে একেবারে তারা সুখে ছিল তা নয়, কিন্তু এইভাবে ছিল না যে প্রকাশ্যে তাদের উপরে আক্রমণ হবে। তা এই গভর্নমেন্টই করছে, এবং তার ফলে কি হচ্ছে, তারা, আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে এমনিতে ওখানে আমার কিছু যোগাযোগ আছে, আমি নিজেই ওখানকার পূর্ববঙ্গের মানুষ ছিলাম। প্রথমে বলি, এই নেহেরু, এই মহাত্মা গান্ধী, তাঁরাই বলেছিলেন যে ওই যারা ওই দেশের থেকে গেল তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে, যে কোনো সময় তারা ওখান থেকে চলে আসতে পারে এবং তারা এখানকার নাগরিক হবে। সেই জায়গার থেকে কিন্তু ভারতবর্ষ সরে গিয়ে এসছে। তা আমি মনে করি কি, ভারতবর্ষ এই অবিচারটা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যারা ভারতবর্ষ এতদিন ধরে চালালেন, সে যে গভর্নমেন্টই আসুক, তো এই গভর্নমেন্ট তো একটা অ্যাক্ট, যে আইন ছিল, নেহরুর যে আইন ছিল সময় থেকে শুরু করে এখন, সেই আইনটা তো অনেকটা পরিবর্তন করেছে। তাতেও আমি অমিত শাহকে চিঠি লিখে, ইমেল করে এবং প্রকাশ্যে বলেছিলাম যে আপনাকে এই যে ওখানকার হিন্দু বা সংখ্যালঘু যে কোনো সময় আসতে হবে, তাকে 5 বছরের সীমার মধ্যে আপনি রাখবেন না। দুঃখের বিষয়, সেই অ্যামেন্ডমেন্ট করা হয়নি। অতএব ভারত সরকারের, আমি আগের থেকেই বলে নিলাম যে ভারত সরকারের দায়িত্ব যে যারা ওখানে আছে তাদের পরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ করতে হবে, এবং ওখানকার যে সরকার, সে যে সরকার হয়তো এখনও, যাকেই, কেউ এখন প্রাইম মিনিস্টার নেই, কিন্তু যে সরকার চালাচ্ছে, ইউনূস, তাকে তো তার সঙ্গে কথা বলতে হবে যে কেন এটা হচ্ছে, এর এর প্রতিবাদ করতে হবে আমাদের এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে। কিন্তু এই চিন্ময় প্রভুর বিরুদ্ধে বাংলাদেশের যে কট্টরপন্থী মুসলিম যারা, তাদের অভিযোগ যে তার উস্কানিতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, এবং এরপরই আরও ভয়ঙ্কর বিষয় যেটা, যে বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা একটা হুঁশিয়ারি দিয়েছিল, যেখানে তারা বলেছিল, দাবি করেছিল যে ইসকনকে নিষিদ্ধ করা হোক, আর তা যদি না হয় তাহলে ধরে ধরে যারা ইসকনের ভক্তরা আছেন তাদেরকে হত্যা করা হবে। এতখানি ভয়ঙ্কর কথা বলছেন, এবং এই হুমকির কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে আমেরিকা এবং ভারতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন ইসকনের এক ভক্ত। এবং শুধু তাই নয়, 5ই নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। তিনি ইসকনকে জঙ্গি সংগঠন বলেও দাবি করেছেন, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা। আমি এইবার বলি, আমি 1964 1964 সালে আমি আমার MA পাশ করে আমি পড়াশুনো করেছি, স্কুল পর্যন্ত ইস্ট পাকিস্তানে।
তারপরে আমি স্কুল থেকে এসে এখানে কলকাতায় কলেজে ভর্তি হই এবং এখান থেকে কলেজে কলকাতার একটা কলেজে পড়ে তারপরে এমএ পাশ করে আমি 1964-এ আমি এই যে কোনো সময় ছুটির সময় যাই বাড়িতে। আমাদের বাড়ি গোপালগঞ্জ সাব ডিভিশনে উলপুর গ্রামে ছিল, মুজিবুর রহমানের বাড়ির থেকে খুব কাছাকাছি। সেইখানে আমি গেলাম। তো আমরা যেদিন গেলাম সেই দিনই দেখছি যে ওখানে দাঙ্গা হচ্ছে। তখন আমার জ্যাঠামশাই এবং বাবা আমাদেরকে আমি এবং আমার মাকে একটা সেফ জায়গায় পাঠিয়ে দিলেন এবং তারপরে দিন 15 পরে অনেকটা শান্ত হলো, বাড়িতে ফিরে আসলাম। আমার মা আমার বাবাকে আমার তো বড় ব্যবসায়ী বাবা ছিলেন, ফলে আমার মা ওই মুসলমান ব্যবসায়ীরা যারা বাড়িতে আসতো তাদের সাথে মা এই জল খাওয়া একটু মুড়ি খাওয়ানো এটা মা করতেন। ফলে তাদের সাথে মায়ের সম্পর্কটা খুবই মানে ছিল, যেটা অন্য মানে পরিবারের হয় না। যারা ব্যবসায়ী তারা ওইভাবে দেখে না কে হিন্দু কে মুসলমান। তখন আমার মা আমার বাবাকে বললেন যে তোমার কাছ থেকে আমি কোনো কিছু চাইনি, কিন্তু খোকাকে এক্ষুনি পাঠিয়ে দাও, ও কলকাতায় চলে যাক, যদি না যায় ও খুন হবে, আর কোনো দিনও যেন ও পাকিস্তানে আর না আসে। আমি সেই 1964-এ রাতের অন্ধকারে চলে এসেছি। তো আমি জানি যে ওখানে সংখ্যালঘুরা কী সুখে আছে, সেটা আমার ভালো করে আর আমি চাইনি। আমার মাই বলে গেছে তুমি আর কোনো দিন ওখানে যাবে না। তারপরে এই মুজিবর আসলে, কলকি মুজিবর আমাদের দেশের মানুষ, সম্পর্ক একটু ছিল আমাদের সঙ্গে। এমনকি হাসিনা তো আমার মেয়ের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে অনেক কথা হয়েছে, তো এমনকি আমার নেমন্তন্নও আছে। কিন্তু আমি আর যাইনি, আর আমি ওখানে আর যাব না। স্যার, বাংলাদেশে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ, মানে আপনি যে ঘটনার কথা বললেন, এই অবস্থায় একসঙ্গে ঐক্যবদ্ধ না থাকলে সমূহ বিপদ সেখানকার সনাতনীদের, এবং এই কারণেই ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছিলেন চিন্ময় প্রভু। তার জন্যই কি তাকে গ্রেফতার হতে হলো? এবং তার সঙ্গে ব্যাপার যেটা, যে এই ঘটনার পর ইসকনের পক্ষ থেকে কিন্তু ভারতের কাছে সাহায্য চাওয়া হয়েছে যে আপনাদেরকে সাহায্য করুন। ভারতের এক্ষেত্রে কি স্ট্যান্ড নেওয়া উচিত? না, একদম আমি বলি কি, যে এই যে একত্র হওয়া ওখানে একটু সেটাও কঠিন আছে, যে হিন্দুরা বা সংখ্যালঘুরা একত্র হবে এবং একটু আন্দোলন করবে, সেই ক্ষমতা ওখানে নেই, সেই সুযোগ ওখানে নেই। অতএব আমাদের সরকার, তাদের দায়িত্ব আছে, যেহেতু তারা এই পার্টিশনের তারা ভুক্তভোগী। অর্থাৎ আমাদের সরকারের, এই ভারত সরকারের দায়িত্ব আছে যে ওখানকার যারা আছে তারা যেন তাদের প্রতি কোনো রকম অন্যায় অত্যাচার না হয়। অতএব যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে এবং যারা ওখানে এখন তথাকথিত মানে ক্ষমতায় এসেছে, তারা কিন্তু সেকুলার নয় এবং তারা হিন্দুদের বা সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার করবেই। অতএব দায়িত্ব ভারত সরকারের। এটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে চিন্ময় প্রভুর গ্রেফতারিতে মৌলবাদী ইউনূসকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে সমস্ত পরিষেবা আটকে দেব। কি বলবেন? আমি তো বলবো যে শুভেন্দু ঠিকই বলেছে, কোন পার্টি আমির মধ্যে নাই, কিন্তু শুভেন্দু যদি এই কথা বলে থাকে তাহলে আমরা শুভেন্দুকে সম্পূর্ণভাবে সমর্থন করি। আমাদের বন্ধ করতে হবে, তাহলে গাড়ি এখান থেকে যাবে না, আমরা কোনো জিনিস ওখানে পাঠাবো না, তাদের কোনো রকম সাহায্য করব না, তাহলে ঠিক জায়গায় চলে আসবে। বাংলাদেশ মানে ভারতবর্ষ বাংলাদেশের সাথে না থাকলে বাংলাদেশ থাকবে না।